আসসালামু আলাইকুম। চলে আসলাম সপ্তাহ শেষে বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করার জন্য এবং বর্তমান মার্কেট কন্ডিশন বোঝার জন্য। ১ম এই বলি সাধারণত আমি যে স্টকগুলো দিই, এই স্টকগুলো কিন্তু আমার নিজের পছন্দ কোনো থাকে না। আমি বারবারই বলি আমার শেয়ার মার্কেট প্ল্যানিং গ্রুপ নামের একটা গ্রুপ আছে। এই গ্রুপের প্রতি সপ্তাহে আমি জানতে চাই যে কে কোন স্টক সম্পর্কে জানতে চায়। যেমন আজকেও আমি জানতে চাইছি, এই গ্রুপে অলরেডি ৫৭ জন কমেন্ট করছে। প্রায় না হলেও ১৪০-৫০ টা স্টক সম্পর্কে জানতে চাইছে। আসলে একটা ভিডিওতে কি ১৪০-৫০ টা ভিডিও কি দেয়া সম্ভব? স্টক এনালাইসিস? এটা কিন্তু সম্ভব না। তখন আমি কি করি? সেক্ষেত্রে আমি করি কি? যে সবথেকে বেশি লোক জানতে চায় যে এই স্টক সম্পর্কে, সেই সম্পর্কে আমি আমার মতামতটা জানাই। প্লাস যদি দেখি যে এমন কোন স্টক আছে যেটা মানুষকে জানানো উচিত বা যে স্টকটা নতুন কিছু ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে সেটাও আমি আঁকা ইঙ্গিতে বুঝায় দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমার পছন্দের তেমন কোন স্টক থাকে না। আচ্ছা, এবার ২ টো প্রশ্নের উত্তর দিব। এই গ্রুপের কমেন্টের। এক ভাই লিখছে ইয়াসির আরাফাত নামে যে, "বড় ভাই নাহির মালিক তো বিদেশ পলায়ে গেছে। উনি আওয়ামী লীগের বিজ্ঞান কমিটির সদস্য ছিল। অনেকে বলছে এটা নাকি ৳১০-১৫ চলে আসবে।" ভাই ১ম কথা হচ্ছে যে ভাই এই যে নাহি অ্যালুমিনিয়ামের মালিক, তিনি যে আওয়ামী লীগের লোক ছিল কিনা এটাও আমি জানি না। তিনি বিদেশ পলায়ে গেছেন কিনা সেটাও আমি জানি না। অতএব এ বিষয়ে আমি বলতে পারব না। আমি এ বিষয়ে আমার জানা নাই। কোন মতামত আমার জানা নাই। এবার ২য় কথা হচ্ছে যে তার টাকা ৳১০ বা ৳১৫ আসবে কিনা এইটা নির্ভর করবে তার টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপরে। আসলে আন্দাজে এই মুহূর্তে বলা যায় না। একটা স্টকের দাম এভাবে কমে চলে আসবে বা বাড়বে। কিন্তু কথা হচ্ছে যে আপনার যদি এই স্টক কেনা থাকে বা যে কারো, যেকোনো স্টক যদি কেনা থাকে আপনি স্টপ লস মেইনটেইন করে কিনবেন। স্টপ লস যদি মেইনটেইন না করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন কিনবেন বা রিস্ক আর রিওয়ার্ড রেশিও থাকবে। অর্থাৎ আপনি একটা স্টক যখন কিনবেন, যদি আপনার রিস্ক থাকে ৳১ মিনিমাম আপনার ৳৩ থাকবে আপনার লাভ বা রিওয়ার্ড। এটা দেখে আপনি কিনবেন। অর্থাৎ আপনি ৳১ স্টপ লস এ যদি সেল করে দেন, ৳৩ যেন লাভ লাভ করতে পারেন ভবিষ্যতে সেইভাবে আপনি স্টকটা কিনবেন। এখন আপনার যদি এরকম কেনা থাকে, যদি আপনি দেখেন অবস্থা খারাপ যেকোনো স্টকের ক্ষেত্রেই, যে নাই অ্যালুমিনিয়াম তা না, সেক্ষেত্রে আপনার স্টপ লস মেইনটেইন অবশ্যই করতে হবে। কারণ আমাদের মার্কেটে ভাই সবসময় উত্থান-পতন থাকে বেশি যেকোনো স্টকের ধারাবাহিকতা কম, একমাত্র গ্যাম্বলিং স্টক ছাড়া। এই কারণে আমাদেরকে স্টপ লস মেইনটেইন করেই বিজনেস করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে কানু কিবরিয়া নামে এক ভাই কমেন্ট করছেন যে, "আরো ২ দিন আমার স্টক দিয়েছিলাম, কোন রেসপন্স পাইনি, ভুয়া, ভুয়া।" ভাই ১ম এ আমি সরি বলতেছি, আন্তরিকভাবে দুঃখিত। এখন কথা হচ্ছে কানু কিবরিয়া ভাই আপনি কোন স্টক সম্পর্কে জানতে চাইছেন এটা আমার জানা নাই। এখন অনেক সময় আমি তো বললামই যে ১০০ লোক যদি ১০০ স্টক সম্পর্কে জানতে চায়, আমি কিন্তু ১০০ স্টক সম্পর্কে আমি মতামত দিতে পারি না। সেখান থেকে ১০ টা ১২ টা আমি বাছাই করে আমি মন্তব্য করি। ঠিক আছে? এখানে আপনি আমারে ভুয়া, ভুয়া বললেও আমার কিছু যায় আসে না। এখানে আপনি আমাকে যদি বলেন যে খুবই রেসপেক্ট দেন তাতেও আমার কিছু যায় আসে না। কারণ আমি এই ভিডিও দিয়ে আপনাদের কাছ থেকে কোন টাকা-পয়সা আমি ইনকাম করি না। ঠিক আছে? আচ্ছা। যাই হোক, এবার যে বিষয়টা আমি বলি, আমাদের DSCX এর কথাটা বলি। দেখেন আমাদের DSCX সে কিন্তু একটা আমি গতদিন বলছিলাম, তখন কিন্তু লাস্টের এই ৬ টা ক্যান্ডেল ছিল না। আমি গতদিন যখন মতামত দিছিলাম তখন লাস্টের ৬ টা ক্যান্ডেল ছিল না। এই যে ১, ২, ৩ ৬ টা ক্যান্ডেল তখন গঠিত হয় নাই। তখন আমি কি বলছিলাম যে এই স্টকটা খুবই যে শো করতেছিল যে ডাব্লু প্যাটার্ন গঠন করতেছে। এখন যেটা ঘটছে যে সে কিন্তু আর ডাব্লু প্যাটার্নের ভিতরে নাই। কারণ কি? এই ৬ দিনে তার সিনারিও চেঞ্জ হয়ে গেছে। ভাই টেকনিক্যাল এনালাইসিস এরকমই। টেকনিক্যাল এনালাইসিস সবসময় চেঞ্জ হয়। কারণ আজকে যেটা বলতেছে ১ সপ্তাহ পরে তার টেকনিক্যাল এনালাইসিস অনেক সময় ঠিক থাকে না। তাহলে এখন কি ঘটতেছে? এখন যদি একদম সোজাভাবে বলি, আপনিও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারব। দেখেন, একটা পিনাট প্যাটার্ন, একটা পিনাট প্যাটার্ন গঠন করছে। যদি এটা মাথাটা নামায় দিই আমি, তাহলে ভালো বোঝা যাবে। একটা পিনাট প্যাটার্ন গঠন করতেছে। পিনাট প্যাটার্নের নিয়ম কি? পিনাট প্যাটার্নের নিয়ম হচ্ছে যেকোনো স্টক সে এই দিকেও ব্রেকআউট দিতে পারে বা যেকোনো মার্কেটের ক্ষেত্রেও সে এই দিকেও ব্রেকআউট দিতে পারে। তার কোনো গ্যারান্টি নাই। সে যে এই দিকেই যাবে বা আপনি ত্রিভুজের ক্ষেত্রেও যদি ধরেন, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গল ও যদি ধরেন, সেক্ষেত্রেও কিন্তু যেকোনো দিকে ব্রেকআউট দিতে পারে। আর যেদিকে ব্রেকআউট দিবে সেই দিকে বাড়বে। আচ্ছা, উদাহরণ দেখাই। আমি এইখানে উদাহরণটা দেখাই দিই দেখেন। এই যে দেখেন, এই যে একটা ট্রায়াঙ্গল তার আগেই গঠিত হয়েছিল। সে কি করছে? এইদিকে ব্রেকআউট দিছে,
ব্রেকআউটটা উপরের দিকে দিছে, সে উপরের দিকে বাড়ছে। আচ্ছা আরো আমরা একটু পিছনে যাই। এই যে দেখেন, এটার ক্ষেত্রে কি ঘটছে? ট্রায়াঙ্গল গঠন করার পরে সে নিচে ব্রেকআউট দিছে, সে নিচে নামছে। অর্থাৎ সে যেই দিকে ব্রেকআউট দিবে সে সেই দিকে যাবে। এইটা হচ্ছে DSCX এর বর্তমান পজিশন। অর্থাৎ সে একটা মার্কেট একটা ইসের দিকে আছে, সে যেই দিকে ব্রেকআউট দিবে ট্রায়াঙ্গল প্যাটার্ন অনুযায়ী সেই দিকে যাবে। এবার আসার কথা যেটা হচ্ছে, সে কিন্তু উপরের দিকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করতেছে। যদি আপনি এই জায়গাটা ফলো করেন, সে কিন্তু উপরের দিকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করতেছে। এখন যদি ভলিউমটা বৃদ্ধি পায়, উপরের দিকে ব্রেকআউট দেয়, তাহলে অবশ্যই মার্কেট উপরের দিকে যাবে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। আর ফান্ডামেন্টালি আমাদের অর্থনীতি আস্তে, আস্তে ভালো হওয়ার চেষ্টা করতেছে। রিজার্ভ বাড়তেছে, নতুন সরকার এসে চেষ্টা করতেছে আর্থিক সংস্কার করার। তাহলে কিন্তু ভালো হওয়ারই কথা সামনে। তারপরেও ভাই আমাদের ঢাকা বা ডিএসসি মার্কেট যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। আসলে কখন যে কি আচার-আচরণ করে এটা আসলে মিলানো কঠিন। আপনারা অনেকেই আছেন স্টক মার্কেটে এবং অথবা অনলাইনে ট্রেডিং করতে চান। সেখানে অনলাইনে ট্রেডিং করার জন্য কটেক্স আছে, পকেট অপশন আছে, এক্সনেক্স বা আরো বিভিন্ন সাইট গুলো আছে। আপনারা চান এখানে ট্রেডিং করতে, কিন্তু এই ট্রেডিং করতে গেলে আসলে শিখতে হয়। শেখার জন্য ভালো মেন্টর লাগে। আপনার আপনারা যদি শিখতে চান তাহলে আপনাদের জন্য আমার একটা ফুল ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কোর্স চালু আছে। যেখানে আপনি বাংলাদেশের স্টক মার্কেট এবং কটেক্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন 0 থেকে অ্যাডভান্স লেভেলে। এখানে কোর্স ফি মাত্র ৳৫,০০০। আর যারা ট্রেডিং এর ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে চান তারা এটা মূলত এই কোর্সটা করবেন। যেখানে আপনি মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে একটা WhatsApp নাম্বার দেয়া আছে। এখানে আপনি আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে, এখানেও আপনি বিস্তারিত জানতে পারবেন যে আপনাকে কোর্সে কি, কি শেখানো হবে। এখন আপনি যদি শিখতে চান, জানতে চান, আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন এই টাকাটা যদি নিরাপদ রাখতে চান, আমি মনে করি আপনার শেখা উচিত। আমার কাছ থেকে না শিখে অন্য যেকোনো কারো কাছ থেকে শেখা উচিত। কিন্তু আপনি যদি চান যে লাইফ টাইম একটা মেন্টরশিপ, যেটা মনে করেন কোর্স থেকে শুরু করে কোর্সের শেষেও আজীবন এটা যোগাযোগ রাখবেন আমার সাথে। যেকোনো কিছু বুঝতে না পারলে আপনি আমার সাথে কনট্যাক্ট করতে পারবেন। এরকম যদি চান তাহলে আপনি আমার কোর্সে ভর্তি হতে পারেন। আমি মনে করি এই কোর্স থেকে আপনি এমন কিছু শিখবেন যেটা আপনার লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে এবং যেটা আপনার আজীবন কাজে লাগবে। আমাকে জানবো সেটা এসকে টিমস। আচ্ছা এসকে টিমস স্টকটা দেখেন, সে কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ছিল। সে স্টিল এখনো ডাউন ট্রেন্ডেই আছে। সে ডাউন ট্রেন্ডটাও কাটাতে পারে নাই। কিন্তু বিষয় হচ্ছে যখন একটা স্টক যখন ডাউন ট্রেন্ডে থাকে সে কিন্তু ডিরেক্ট বাড়ে না। সে এরকম হয় না যে সাথে, সাথে যে সে বাড়বে, কমবে এরকম কিন্তু না। সে ডাউন ট্রেন্ডটা কিন্তু মেইনটেইন করে চলবে। যদি আমি আরো একটু আপনাদেরকে দেখাই, দেখেন সে কিন্তু জিগজ্যাগ করে, করে বাড়তেছে। সে কিন্তু জিগজ্যাগ করে, করে সে বাড়তেছে। তাহলে সে যেহেতু জিগজ্যাগ করে, করে বাড়তেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে এখান থেকেও একটা ক্রিয়েট করছে। লাস্ট যেটা ক্রিয়েট করে যদি এটা সে ব্রেকআউট করে, এই যে এখানে যেটা এখনো জিগজ্যাগ করতেছে, এখানে যদি সে ব্রেকআউট করে, এইভাবে যদি ব্রেকআউট করে রিটেস্ট করে যদি উপরে উঠে যায় তাহলে এখান থেকে বাড়বে। আর যদি এই ট্রেন্ড লাইন সে পার না হয় তাহলে বুঝতে পারতেছেন কি ঘটবে। সে আবার নিচের দিকে আসবে। অর্থাৎ তার ডাউন ট্রেন্ডটা সে মেইনটেইন করে চলে যাবে। বিবিএস কেবলস। দেখেন বিবিএস কেবলস স্টকটা যেটা ঘটছে সে কিন্তু একটা সাপোর্ট লাইনের উপরে আছে। সেও কিন্তু একটা সেম আমি একটু আগে যেটা দেখালাম, সেও কিন্তু একটা ডাউন ট্রেন্ড এর ভিতরেই আছে। দেখেন আপনি, সে এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল। সে এটা ক্রস করছে। ক্রস করে আবার সে রিটেস্ট করে উপরে উঠে উঠছিল। তারপরে সে কিন্তু আবার দেখেন একটা ডাউন ট্রেন্ড এর ভিতরে পড়ে গেছে। সে এখন আবার একটা ডাউন ট্রেন্ড এর ভিতরে আছে। এখন সেক্ষেত্রে সে একটা লাস্ট তার যে সাপোর্ট জোন ৳২৫, সে যদি এখান থেকে উঠে যেতে পারে তাহলে বুঝতে হবে সে তার ডাউন ট্রেন্ডটা ভেঙে উপরে যাবে। আর যদি এখান থেকে না উঠে নিচের দিকে আসে তাহলে তো কমার তো আর শেষ নাই। কত কমবে একমাত্র এটা উপরওয়ালাই ভালো জানে। ঠিক আছে? তবে তার একটা রেজিস্ট্যান্ট আছে এই লেভেলে, সেটা আমি আপনাকে উল্লেখ করে দিই। ৳৩১ তার একটা রেজিস্ট্যান্ট আছে।
আচ্ছা, এরপর আমরা যে স্টকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে লঙ্কা বাংলা। দেখেন এই স্টকটা সে একটা ডবল টপ গঠন করছে। এই জায়গাটা আপনি খেয়াল করেন, খেয়াল করলে আপনি বুঝবেন সে একটা ডবল টপ গঠন করছিল। ডবল টপ গঠন করে কি করছে? সে এখন আবার ইসের দিকে আসতেছে। সে কি হয়েছে? তার সাপোর্ট জোনের দিকে আসতেছে। যদি আরো বলি তার বেশ কয়েকটা জোন আছে। আরভিএস জোন যেটাকে বলা হয় যে রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট। এই যে তার যে আরবিএস জোন, সে এখন এই আরবিএস জোন, এই জোনে আছে তার ১৯ টাকায় ছিল, একটা ১৯ টাকা ৬০ পয়সায়। সে সেইখান থেকে সে চলে আসছে। এখন ১৯ টাকা ৬০ পয়সা ভেঙে সে এখন কোথায় চলে আসছে? সে এখন আছে ১৭ টাকা ৪০ পয়সার দিকে আসতেছে। এখানে যদি সে না নামে তাহলে তার পরবর্তী সাপোর্ট জোন কোনটা আছে? একটা স্ট্রং সাপোর্ট জোন ১৫ টাকা ৭০ পয়সা আসবে। অর্থাৎ সংক্ষেপে যদি আমি বলি যে এইখানে সে ১ম এ কি করছে? ডবল টপ গঠন করছে। ডবল টপ গঠন করার পরে কি হয়েছে? সে নিচের দিকে চলে আসছে। এখন তার যে আরভিএস জোন, রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট জোন, এই ২ টা সে একটা ভাঙছে আরেকটা ভাঙার এখনো ভাঙে নাই। সেদিকে আসার চেষ্টা করছে। সেক্ষেত্রে যদি আপনি খুব ভালোভাবে খেয়াল করেন, একদম যদি আপনি খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন সে এই জায়গাটায় কিন্তু অলরেডি সে রিটেস্টও করছে। এখন রিটেস্ট করে যদি এখান থেকে না উঠে তাহলে সে নিচের দিকেই আসবে। ঠিক আছে? লঙ্কা বাংলা ফিন্যান্সের এনালাইসিস ছিল এটা। আচ্ছা, এবার আমরা যে স্টক সম্পর্কে জানবো সেটা হচ্ছে জিআইসিএল। দেখেন জিআইসিএল স্টকটা কিন্তু সে বারবার কি করছে? সে এখান থেকে উপরে উঠছে। উপরে ওঠার পরে সে কিন্তু নামছে এখন। এখন যেহেতু সে নিচে নামছে, এখন নিচে নামার ফলে সে যেটা ঘটছে সেইখান থেকে কিন্তু একটা মু মুভ দেওয়ার চেষ্টা করছে, উপরে ওঠার চেষ্টা করতেছে। কিন্তু এই লেভেলটায় তার একটা জোন আছে। জোন বলতে রেজিস্ট্যান্ট জোন আছে। এই রেজিস্ট্যান্ট জোনটা কত? ৩২ টাকা। এখন সে এইটা করতে পারে, এই ৩২ টাকা যদি সে পার হয়, তাহলে সে ওখান থেকে নিশ্চিত উপরে যাবে। এখন যদি এখান থেকে যদি উপরে যায়, তার পরবর্তী রেজিস্ট্যান্ট জোন কোনটা? এই জায়গায়। তার পরবর্তী রেজিস্ট্যান্ট জোন ৩৭ টাকা। আর যদি এটাও যদি সে পার হয়ে যায় তার পরবর্তী রেজিস্ট্যান্ট জোন কোনটা? এই লেভেলটা। তাহলে এইগুলোর সাথে পরপর রেজিস্ট্যান্ট জোন। এখন এই পর্যন্ত সে যাবে কিনা এটা তো আসলে বলা মুশকিল। কোন স্টকের ক্ষেত্রে এভাবে তো বলা যায় না। সে কেবল তার যেই ডাউন ট্রেন্ড লাইনটা ছিল, সেই ডাউন ট্রেন্ড লাইনটা কেবল সে শেষ করছে। এই যে সে ডাউন ট্রেন্ড লাইনটা সে কেবল সে ক্রস করছে। ক্রস করে সে এখান থেকে উঠার চেষ্টা করতেছে। এখন যদি সে এইখান থেকে যদি এমন হয় যে সে এখান থেকে উঠলো, উঠার পরে যদি সে এখানে ধরে রাখতে পারে, তার ভলিউমটা ধরে রাখতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখা যাবে স্টকটা এখান থেকে সে দাম বৃদ্ধি পাবে। আর যদি সে তার ভলিউম না ধরে রাখে, তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই তাহলে সে এখান থেকে বড়জোর এখান থেকে রিটেস্ট করতে নামবে, নেমে আর সে এভাবে উঠতে পারবে না। সে আর উঠতে পারবে না এইভাবে। যখন সে উঠতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার দামটা তখন কিন্তু সে আর বাড়বে না। এইটা হচ্ছে আমাদের জিআইসিএল এর এনালাইসিস। আচ্ছা, এরপর আমরা যে স্টকটা দেখব এশিয়াটিক ল্যাব। দেখেন এশিয়াটিক ল্যাব আমি যে লাল একটা ডাউন ট্রেন্ড লাইন টানছি, সেটার লাল যেই ডাউন ট্রেন্ড লাইন অনুযায়ী সে কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে। স্টকটা মাঝে, মাঝে কি করতেছে? একটু উপরে ওঠার চেষ্টা করতেছে। লাস্ট পজিশনটা হয়েছে সে উপরে ওঠার চেষ্টা করতেছে। অনেকটা ঘেইল বা যে সেল এর মতন। এখন এই যে এশিয়াটিক ল্যাব এখান থেকে উঠার চেষ্টা করতেছে কিন্তু তার ভলিউমটা একটু কম এবং তার সামনে অনেকগুলো রেজিস্ট্যান্ট আছে। ৪০ টাকায়, ৪৮ টাকায়, ৫৮ টাকায় তার অনেকগুলা রেজিস্ট্যান্ট আছে। এই রেজিস্ট্যান্ট গুলো সে পার হতে পারলে সে অবশ্যই উপরে যাবে। সাথে তার ভলিউমটাও বাড়তে হবে। এইটা হচ্ছে এশিয়াটিক ল্যাবের বলা যায় এনালাইসিস। কিন্তু
আসার কথা হচ্ছে এই জায়গায় সে তার ডাউন ট্রেন্ডটা ক্রস করার চেষ্টা করতেছে। এখন যদি সে রিটেস্ট করে টিকে থাকে, সে যদি রিটেস্ট করে টিকে থাকে, রিটেস্ট বলতে কিভাবে? সে যে ডাউন ট্রেন্ড লেনটা সে মেইনটেইন করতেছে। ধরেন এই যে এই লেনটা যে সে যে মেইনটেইন করতেছে, এখন এই জায়গা তো সে রিটেস্ট করবে, তাই না? রিটেস্ট করার পরে যদি এরকম হয়, ধরেন সে যে উঠছে, উঠার পরে এখানে রিটেস্ট করে যদি সে উঠতে পারে তাহলে উঠে যাবে। আর যদি রিটেস্ট করে না ওঠে তাহলে সে পড়বে, তাই না? এরপর আমরা যে স্টকটা সম্পর্কে জানবো ইন্ট্রাকো। দেখেন আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। এই স্টকটা আমি বেশ কিছুদিন আগেই গত মাস ১.৫ মাস মতন আগে আমি বলছিলাম, বেশ কয়েকটা স্টকের কথা বলছিলাম যে স্টকগুলো আপনার ভালো হতে পারে। কারণ এগুলো খুব ভালো সাপোর্ট জোনে ছিল, ৳৩০ জোনে ছিল। আমি এই লেভেলটাই বলছিলাম যে এইখান থেকে যদি কেনা যায় তাহলে এই স্টকটা মিনিমাম সেল পজিশন হবে এই জায়গাটা। কত? ৳৪৬। কিন্তু আমি খুব ভালোভাবে বলে দিয়েছিলাম ৳৩০ র নিচে হবে তার স্টপ লস। এখন ধরেন কেউ আমার ভিডিও দেখে বা এইটা কেউ বুঝে শুনেই কিনলেন। কিন্তু ৳৩০ য় স্টপ লস আর নিলেন না। ৳৩০ নিয়ে যখন ক্লোজ করে স্টপ লস আর নিলেন না। তখন যেটা ঘটছে, তখন কিন্তু আপনার অলরেডি লস কিন্তু বেড়ে গেছে। কত পার্সেন্ট লস বেড়ে গেছে? ৳৩০ নেয়া থাকলেও প্রায় ২৩% লস হয়ে গেছে। এই জন্যই কিন্তু আপনাকে স্টপ লস নিতে হবে। অর্থাৎ আপনাকে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আগের থেকে হিসেব করতে হবে যে আমার স্টকটার রিস্ক কত, আমি কতটুকু লাভ পাইতে পারি। আমার লাভ বেশি আর লস বেশি। এইটা বুঝে আপনাকে স্টকটা কিনতে হবে এবং সেভাবে স্টপ লস মেইনটেইন করে কিনতে হবে। এবার আসি ইন্টাকোর বর্তমান পজিশনে। বর্তমান পজিশন হচ্ছে ইন্টাকো ৳২২.৯০ আছে। যেটা তার একটা সাপোর্ট জোন বা আরবিএস জোন। এটা আসলে মূলত সাপোর্ট জোন না। রেজিস্ট্যান্ট বিকাম সাপোর্ট জোন, আরবিএস জোন। এখন এই ৳২২.৯০ থেকে সে উঠার চেষ্টা করতেছে, কিন্তু উঠার চেষ্টা করলেও দেখেন এটা কিন্তু ইনভার্টেড হ্যামার। ভলিউম হাই। লাস্টের ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার। যদি আপনি শেষের ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা যদি আপনি দেখেন, সে কি হয়েছে? একটা ইনভার্টেড হ্যামার গঠন করছে। এখন এরকম ক্ষেত্রে যদি কোন ক্যান্ডেল যদি ইনভার্টেড হ্যামার গঠন করে, তাহলে সেক্ষেত্রে কি হাই ভলিউম হইলেও কি সেটা কিন্তু খুব একটা পজিটিভ দিক না। মানে মোটামুটি মানের একটা বলা যায় যে নিউট্রাল ক্যান্ডেলই বলা যায় ডাউন ট্রেন্ড। তাহলে সেক্ষেত্রে পরবর্তী দিন যদি তার আবার ভলিউম বাড়ে, সে যদি আবার ভালো একটা সবুজ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল গঠন করে তাহলে বুঝতে হবে সে সাপোর্ট পেয়েছে এবং এবার উপরে ওঠার চেষ্টা করবে। এখন সে প্রকৃতপক্ষে এখান থেকে উপরে উঠবে কিনা এটা তো আসলে একেবারে বলা সম্ভব না। এইটা নির্ভর করবে তার যে ভলিউম ক্রিয়েট করতেছে, এই ভলিউমটা বা তার হচ্ছে কি এই জোনটা নির্ভর করবে। গ্রিন ক্যান্ডেল এবং তার ভলিউমটা। এই ২ টাকে আপনাকে দেখতে হবে। আচ্ছা, এরপর আমরা যে স্টকটার সম্বন্ধে বেলিজিং। দেখেন বেলিজিং স্টকটা সে কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পরপরই স্টকটা কিন্তু বেশ একটা মুভ দিছিল। মুভ দেওয়ার পরে সে কি হইছে? সে এখন এই যে ডাউন ট্রেন্ড এ চলে আসছে। অনেকটা আমাদের DSCX এর মতন। সে আবার ডাউন ট্রেন্ড এর দিকে চলে আসছে। অনেকটা সে ত্রিভুজ বা আ ট্রায়াঙ্গল গঠন করছে। এখন এই ট্রায়াঙ্গল গঠন করার পর সে সাপোর্ট নিছে কোথায়? আগের যে সাপোর্ট জোনটা ছিল বা আরবিএস জোন ৳১০.৬০ যদি এই ৳১০.৬০ থেকে সে নিচে ক্লোজ দেয়। একবার দিছিল, দেওয়ার পরেও সে আবার উঠে গেছে। এখন তাহলে সে আবার ৳৮.৬০ র দিকে আসতে পারে। আর যদি এখানে টিকে থাকে তাহলে সে আবার তার পরবর্তী রেজিস্ট্যান্স জোন কোনটা? এখান থেকে উঠার পরে এই জোনটা ৳১৪.৮০। এরপর আমরা যে স্টকটা সম্পর্কে জানবো বিএসসি। দেখেন বিএসসি কিন্তু মোটামুটি একটা বেশ ভালো মানের স্টক। ভালো মানের স্টক হইলেও কেন যে এই স্টকগুলা বাড়ে না আমি এটা বুঝি না। কারণ সরকারের একটা স্টক সে ১৯ টা জাহাজ কিনছে ২০২৪ সালে বা কেনার পর্যায়ে আছে। তার লাভে আছে, তার ব্যবসা ভালো। কিন্তু স্টকটার দাম দিনের পর দিন কমতেছে। এখন এইটা একটা ঘটনা ঘটতে পারে যে সে একটা সময় তার দাম ছিল অনেক কম। কত ছিল? আমি একটু যাই, উইকলিতে যাই তাহলে ভালো বোঝাতে পারবো আমি বিষয়টা। আমরা যদি এই জায়গাটা দেখি,
এই স্টকটা অনেক দিন ধরে কালেক্ট হইছে। কালেক্ট হওয়ার পরে যেটা ঘটছে, সে স্টকটা কিন্তু এই লেভেল থেকে ৳৪৮ থেকে সে কিন্তু উপরে উঠছিল। এই ৳৪৮ লেভেল থেকে উপরে উঠার পরে সে কি হলো? ৳১৭৬ পর্যন্ত উঠছিল। উঠার পরে কি? তার এই যে একটা ডাউন ট্রেন্ড যে শুরু হলো, এই যে সেটা এখনো চলমান। তাহলে এটা ঘটতে পারে যে সে তার এই যে ৳৪৮ থেকে ৳৭৬ উঠলো, সেই ডাউন ট্রেন্ড এখনো চলমান। এইজন্য আর দাম বাড়তেছে না। অর্থাৎ এই ডাউন ট্রেন্ড যেদিন শেষ হবে বা যেই কালে শেষ হবে হয়তোবা সেই কালে হয়তোবা স্টকটার দাম বাড়বে। এটা ঘটতে পারে। তাই না? আমি টেকনিক্যাল এনালাইসিস দিক থেকে তার তুলনা করলাম বা বিচার করার চেষ্টা করলাম। এখন এই ডাউন ট্রেন্ড কবে শেষ হবে ভাই? এটা তো আসলে কারো কোনো ব্যক্তির দ্বারা বলা সম্ভব না। যে কবে এই ডাউন ট্রেন্ডটা শেষ হবে। তাই না? যদি কখনো সে রিটেস্ট করে, রিটেস্ট করে যদি উপরে যায় তাহলে দাম বাড়বে। এখন ততদিন ফলো করতে হবে। যদি আপনার আগে কেনা থাকে সেভাবে আপনাকে যদি লং টাইম ওয়েট না করতে চান তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে বা স্টপ লস নিতে হবে। এটা একান্তই যার নিজের বিষয়। কারণ আমি আপনাকে কাউকে বলি না যে আপনি এই স্টকটাই কিনেন, এটি আপনি সেল দেন। কারণ লাভও আপনার, লসও আপনার। আপনি স্টক বাই সেল করলে আমার কোনো কিছু যায় আসে না। এজন্য আপনাকে ডিসিশনটা আপনাকেই নিতে হবে। আচ্ছা, এরপর যে স্টকটার কথা বলব জেনেক্সি। আচ্ছা, জেনেক্সিল স্টকটার বিষয়ে বলি। দেখেন এই স্টকটা একসময় সরকারের সাথে তার ভালো চুক্তি ছিল। সে এনবিআর এর সাথেও কাজ করত। এখন সরকার চেঞ্জ, পট পরিবর্তন। বুঝতেই পারতেছেন তাহলে ফান্ডামেন্টালি তো কিছু একটা ব্যাপার-স্যাপার এই স্টকটার ব্যাপারে আছে। এবং তার জেনেক্সিলেরও বিভিন্ন সময় নিউজ আসছে তার কর ফাঁকির মামলা আছে তার নিজের নামেও। তাহলে এখন এইটা যদি ঘটে থাকে, তাহলে এই স্টকটার তো ফান্ডামেন্টালি খারাপ হয়ে গেল ব্যবস্থা। সে আছেও ডাউন ট্রেন্ড এ। তাহলে বোঝা যাচ্ছে স্টকটার দাম ভবিষ্যতে কমার সম্ভাবনাই বেশি। সে হয়তোবা কি করবে? মাঝে কিছু জিগজ্যাগ পজিশন তৈরি করবে। কিরকম জিগজ্যাগ পজিশন তৈরি করবে? এই যে, সে হয়তোবা এরকম কিছু পজিশন তৈরি করবে যে নিচে নামবে, আবার উঠবে, নিচে নামবে, আবার উঠবে। এটা করতে পারে। কিন্তু এটা করেও তার লাভ হবে না। সে যে ডাউন ট্রেন্ড এ আছে। সে একবার এই যে এই লেভেলটাতে সে কি করছে? একবার ব্রেকআউট করার চেষ্টা করছে কিন্তু সে পারে নাই। সে যখন পারে নাই কি হইছে? সে এখন আবার নিচের দিকে চলে আসছে। এরপর আমরা যে স্টকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুড স্টকটা একটা বক্সের ভিতরে আছে। এখন দেখেন এই যে সে বক্সের ভিতরে আছে, এই বক্সটা হচ্ছে তার একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করতেছে। অর্থাৎ ৳২৩৭ তার হচ্ছে তার সাপোর্ট, ৳২৭০ তার হচ্ছে তার রেজিস্ট্যান্ট। এখন তার স্টকটার যদি এন্ট্রি লেভেল আপনি বলেন, এই পজিশনে ৳২৩৭ তার এন্ট্রি লেভেল, ৳২৭০ তার এক্সিট লেভেল। যতদিন সে এই বক্সটার বাইরে না আসবে, হয় উপরে বা নিচে ব্রেকআউট না দিবে, ততদিন স্টকটা এইভাবে চলতে থাকবে। আর যদি ব্রেকআউট দিয়ে নিচের দিকে চলে আসে, তাহলে অবশ্যই স্টপ লস হবে বা আরো নিচে কমতে পারে। সেক্ষেত্রে তখন তার সাপোর্ট জোন হবে এই লেভেলটা ৳২১৫। আর যদি এটা উপরের দিকে ব্রেকআউট দিয়ে উপরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্স জোন হবে ৳৩১৪। আচ্ছা, এরপরে যে স্টক সম্পর্কে জানবো দেখেন ওয়ালটন। ওয়ালটন স্টকটা দেখেন সে ধরে প্যারালাল চ্যানেল গঠন করছে। প্যারালাল চলন করে অর্থাৎ সে একটা আপ ট্রেন্ড এর দিকেই আছে। স্টকটা একসময় প্রায় ৳১,০০০ দাম ছিল অর্থাৎ ৳৮৬২ সরি ১,০০০ না। ১,০০০ ই ছিল একসময় যে আরো উপরে। যখন তার ছিল ফ্লোর এ ছিল অনেক দিন সে ফ্লোরে ছিল ৳১,০৪৯। পরবর্তীতে কি হলো? ফ্লোর ভেঙে গেল, নিচে আসলো। এখন এই স্টকটা একটা প্যারালাল চ্যানেল করে সে উপরে উঠার চেষ্টা করতেছে। এখন হয়তোবা এরকম হতে পারে যে এইখান থেকে যে কেউ যদি এখন এন্ট্রি নেয় যে প্যারালাল চ্যানেল ভেঙে বসছে, তো পরবর্তীতে আমি এই প্যারালাল চ্যানেলের উপরে আমি সেলস টার্গেট নেব। হ্যাঁ, এটা করতে পারে। অস্বাভাবিক কোনো ব্যাপার না। আর যদি প্যারালাল চ্যানেল করছে এটা মেইনটেইন সে করতেই পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে প্যারালাল চ্যানেলের নিচে অর্থাৎ প্যারালাল চ্যানেল নিচে কোনটা? এই লেভেলটা। ৳৬১৩ নিচে থাকবে আপনার স্টপ লস। আমার টার্গেট থাকবে কোথায়? ৳৭৫০ র আশেপাশে। আর ৳৬১৩ থাকবে স্টপ লস। ঠিক আছে? যাই হোক আমার কথা কেউ বাই সেল করেন না। আমি জাস্ট তার টেকনিক্যাল বিষয়টা তুলে ধরলাম। বাদবাকি আপনাদের ইচ্ছা। আচ্ছা, সর্বশেষ যে স্টক সম্পর্কে জানবো সেটা হচ্ছে সিভিও।
আচ্ছা, সিবিও স্টকটা যদি আমরা একটা বক্স ক্রিয়েট করি এখানে, তাহলে খুব ভালো বোঝাতে পারবো আমি। দেখেন সে কিন্তু অনেক দিন ধরে সে কিন্তু একটা বক্সের ভিতরে লেনদেন হচ্ছে। অর্থাৎ এইদিকে সে ৳১২৫ আছে আর উপরে গেলে কত যায়? এই ১৫০ প্লাস যায়। একবার ১৬০ গেছে, ১৫০ অর্থাৎ তার জোনটা কোথায় আপনি দেখেন, এটাকে আপনাকে বুঝতে হবে। অর্থাৎ তার এন্ট্রি জোনটা হবে এই ৳১২৫ র আশেপাশে। তার এন্ট্রি জোনটা হবে ৳১২৫ র আশেপাশে বর্তমান যে চ্যানেলটা মেইনটেইন করতেছে। আর সেল জোনটা হবে তার ৳১৫০ প্লাসে। এখন রিসেন্টলি যেটা ঘটছে, এইটা আগে আমি আপনাদেরকে বুঝাই। দেখেন তার হাই একটা ভলিউম গঠন করছে। হাই ভলিউম। হাই ভলিউমের পরে কি ঘটলো? এই জায়গাটায় একটা কি করছে? bearish engulfing। আর bearish engulfing হওয়ার পরে কি হয়েছে? স্টকটা কিন্তু দাম কমছে। দেখেন এক জায়গায় না, আমি আরো দেখাই কতবার এই ঘটনা ঘটছে। ১ টা, ২ টা, সর্বশেষ। তার মানে কি? স্টকটা ইশারা ইঙ্গিত দিচ্ছে সে আমি এখন bearish engulfing করছি আমার রেজিস্ট্যান্ট এর মাথায়। তার মানে কি? এবার কিন্তু আমি নিচের দিকে যাইতে পারি। যদিও রিসেন্টলি তার হচ্ছে ইপিএস দিছে, ইপিএসটা ভালো দিছে। কিন্তু ভালো দিলেও কি? তার ভলিউমটা অনেক হাই। তার ভলিউমটা অনেক হাই হইছে দেখেন, যেকোনো স্টকের যদি ডাউন ট্রেন্ডে ভলিউম হাই হয় তাহলে কিন্তু সমস্যা হয় না। কিন্তু আপ ট্রেন্ডের মাথায় যে যদি ভলিউম হাই হয় এটা কিন্তু তার ভালো কিছু বয়ে আনে না। তার প্রমাণ দেখেন, আবার দেখাই। এই স্টকের ক্ষেত্রে দেখাই। দেখেন আপ ট্রেন্ডের মাথায় অর্থাৎ এই জায়গাটা দেখেন, তার ভলিউম হাই হইছে, অর্থাৎ এটা একটা ট্র্যাপ ছিল। পরবর্তীতে ঠিক এরকম ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল গঠন করছে, সে কিন্তু দাম পড়ছে। আবার সর্বশেষ দিনেও কিন্তু তাই ঘটছে। হাই ভলিউম, ইনভার্টেড হ্যামার, পরবর্তী দিন bearish engulfing। তাহলে বোঝা যাচ্ছে স্টকটা কিন্তু এবার এই যে বক্সটা আমি ক্রিয়েট করছিলাম খানিক আগে, সেই বক্সের নিচের দিকে নামার সম্ভাবনা খুবই বেশি। এখন ঘটনা হচ্ছে যে আপনি এখানে বাই করবেন না সেল দিবেন, এটা একান্তই আপনার বিষয়। কিন্তু আমাদের মার্কেট এরকম ট্র্যাপে ফেলে। আমি তার আরো একটা উদাহরণ আপনাদেরকে দিই। মিডল্যান্ড ব্যাংক। দেখেন এই যে এই স্টকটা সে কি হলো? এই যে ৳১২ থেকে উপরে উঠলো। ৳১২ থেকে উপরে উঠে কি হলো? একদম ৳২৮ উঠছে। ৳২৮ উঠার আগে একটা জিনিস আপনাদের দেখাই। এই ক্যান্ডেলটা দেখেন। ক্যান্ডেলের ভলিউমটা দেখেন। এই জায়গায় কি হলো? তার খুবই হাই ভলিউম হলো। সে ঐদিন হল্ট করলো। আমি তখন আমার একটা WhatsApp গ্রুপ আছে। প্রায় সেখানে ১,০০০ লোক আছে। সেখানে আমি ফ্রিতে বিভিন্ন রকম সাজেশন দিয়ে থাকি। বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। সেইখানে আমি বলছিলাম যে এটা একটা ট্র্যাপ। মিডল্যান্ড ব্যাংক একটা ট্র্যাপ। কারণ এরকম হাই ভলিউমে উপরে যে হল্টেড হওয়া, এটা একটা ট্র্যাপ। পরবর্তীতে কি ঘটছে দেখেন। এই যে লেভেলটাতে এই স্টকটা ডিস্ট্রিবিউশন হইছে। কারণ কি? যেদিন হল্টেড হয়েছে সেদিন কিন্তু কেউ কিনতে পারে নাই। তাহলে মানুষ কিনছে কোন দিন? পরবর্তী দিনে যেয়ে। ঠিক এই জিনিস তারা কিনছে। যে হল্টেড হইছে আবার ভালো করবে। হাই ভলিউম হল্টেড হইছে। তাহলে কোন দিন? মিনিমাম যদি কেউ কিনতে চায় তাও সে ৳২৭ ৳২৮ য় কিনছে। এখন তার দাম কত? দেখেন তো এখনো ৳২৮ য় আছে। অর্থাৎ এখানে এটা কিন্তু একটা ট্র্যাপ হয়ে আছে। এটা এখন হয়ে গেছে তার ডিস্ট্রিবিউশন জোন। এই লেভেলটায় কিনে ভাই লাভ করা সো মাচ ডিফিকাল্ট। আমি বলতেছি না যে এই স্টকটা এখান থেকে দাম পড়বে বা এর থেকে বাড়বে না। এরকম কোনো গ্যারান্টি আমি দিতে পারব না। কিন্তু দেখেন সে গত ১৫ দিনও কিন্তু এখান থেকে বাড়তেছে না। তার মানে কি? এখানে একটা সে ডিস্ট্রিবিউট হচ্ছে। এই ডিস্ট্রিবিউশন যখন শেষ হয়ে যাবে বড় বিনিয়োগকারী, সে এখান থেকে পুরোপুরি বের হয়ে যাবে। স্টকটা এবার ধাম করে পড়ে যাবে। তাহলে এরকম হচ্ছে আমাদের মার্কেটে কিন্তু ঘটে। আমি কিন্তু আবারও বলতেছি, আমি কিন্তু শিক্ষণীয় ক্ষেত্রে এটা বোঝাচ্ছি। আমার কথার মানে এই না যে এই স্টকটা কালকের থেকে পড়বে, এরকম কোনো কিছু না। আমার কথায় কোনো কিছু যায় আসে না। জাস্ট আমি শেখানোর জন্য এরকম ডিসট্রিবিউশন লেভেলটা বুঝাচ্ছি। যে এইটা ঘটে আমাদের মার্কেটে। হাই ভলিউমে একটা স্টক আপ ট্রেন্ড এর মাথায় যেয়ে বাড়ে,
বাড়ার পরে অনেকে মানুষ লোভে পড়ে কেনে যে হল্টেড হয়েছে, হাই ভলিউমে বাড়ছে, এবার মনে হয় অনেক বাড়বে। কিন্তু পরবর্তী দেখা যায় ওটা একটা ট্র্যাপ, ওখানে ডিস্ট্রিবিউট হয়ে দামটা কমে যায়। সেই ঘটনাটা আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি। এখন কথা হচ্ছে যে এরকম আপনাকে শুধু হাই ভলিউম দেখলে হবে না, আপনাকে মার্কেটের বিষয়ের গভীর বিষয়টা বুঝতে হবে। যাই হোক, আপনাদেরকে শিখতে হবে, বুঝতে হবে। আপনি শিখবেন কিনা, বুঝবেন কিনা, এটা একান্ত আপনাদের বিষয়। আর শেখার ক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমার একটা কোর্স আছে। চাইলে আপনি এই কোর্সটা করতে পারেন। অনলি ৳৫,০০০, যেখানে আমি স্টক মার্কেট এবং কটেক্স সম্পর্কে আলাদা, আলাদা ভিন্ন ভিডিও দিচ্ছি। দিয়ে আপনাদেরকে আমি বোঝাবো, শেখানোর চেষ্টা করব এবং লাইফ টাইম আমার কাছে সাপোর্ট পাবেন। শিখতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার পাবেন এবং বিস্তারিত দেয়া থাকবে। আপনি চাইলে জয়েন হতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।